সবাইকে স্বাগত জানাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচনের আর মাত্র 30 দিন বাকি, ক্ষণ গণনা শুরু হয়ে গেছে জাতীয় সংসদ নির্বাচনের এবং 2026-এর 12 ফেব্রুয়ারি এই নির্বাচনটিকে কেন্দ্র করে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে, উত্তেজনা কাজ করছে, আগ্রহ কাজ করছে এবং সেই সাথে কিছুটা উদ্বেগও তো আছে। সবকিছু মিলিয়ে আজকের আলোচনা করব আমরা। জাতীয় নির্বাচন আর মাত্র 30 দিন আজকে আলোচনার বিষয় রেখেছি এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট শাকিল আহমদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপি। তিনি আমার সাথে যুক্ত আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, নির্বাচনের আর মাত্র 30 দিন বাকি। আমি শামসুজ্জামান দুদু আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই এবং শুরুতেই আমি একটা জরিপের বিষয় দিয়ে আপনার কাছ থেকে প্রশ্নটা শুরু করতে চাই, আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে চাই। সেটা হলো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের প্রতি সমর্থন নিয়ে নতুন তথ্য দিয়েছে 4টি সংস্থার সম্মিলিত এক জরিপে। নতুন এই জরিপ দাবি করছে আসন্ন নির্বাচনে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। জরিপের তথ্য অনুযায়ী বলা হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 34.7% উত্তরদাতা বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে। অন্যদিকে জামায়াত ইসলামের প্রতি সমর্থন জানিয়েছেন 33.6% উত্তরদাতা, অর্থাৎ জামাত থেকে প্রায় 1% পয়েন্ট এগিয়ে আছে বিএনপি। এর মধ্যে 30 থেকে 59 বছর বয়সী কর্মক্ষম ভোটারদের মধ্যে বিএনপির সমর্থন বেশি, কিন্তু তরুণ প্রজন্মের ভোটারদের মধ্যে জামায়াতে ইসলামের সমর্থন সর্বোচ্চ বলে উল্লেখ করেছে তারা। নতুন করে রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপিকে সমর্থন করার পেছনে জুলাই বিপ্লবে ভূমিকাকে প্রধান কারণ হিসেবে দেখিয়েছে তারা, যে এই যে জামাত এতটা এগিয়েছে এবং বিএনপির সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে 12 ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনে। শামসুজ্জামান দুদু, আপনার মন্তব্য। এই 4টা সংস্থার নাম তো বলেননি। হ্যাঁ, 4টা সংস্থার নাম আমি বলছি, আপনি কথা বলতে বলতে আমি বলছি, বের করে বলছি। হচ্ছে ওরা হাজার না কশো লোকের জরিপ করছে। হ্যাঁ হ্যাঁ, সামগ্রিকভাবে জরিপ করেছে। এই জরিপগুলো করছে না, আমি আসলে জরিপগুলো, হ্যাঁ, দেশ জরিপ করছে 5,000-এর, বিদেশ জরিপ করছে 3,000-এর। তো এরকম সব মিলিয়ে দেখা যাবে 10,000 15,000 মানুষের জরিপ। এইটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা, আপনার জরিপ শুনলে মনে হলো যে 18 কোটি মানুষের যত ভোটার আছে, 8 কোটি থেকে 12 কোটি, তার ম্যাক্সিমামটা জরিপ হয়ে গেছে। মানে আপনার বক্তব্য, উচ্চারণ, ভঙ্গি, হাড্ডাহাড্ডি লড়াই। মানে এখানে যেভাবে লেখা আছে আমি সেভাবেই বলেছি। না না না, আপনি লেখা তো সম্পূর্ণ করেন নাই। যে জরিপকারী কারা, কত লোকের জরিপ করছে, সেখানে মহিলা ভোটার কতজন ছিল। যেমন আমি একটা মহিলা ভোটারের ক্ষেত্রে বলি যে জামাত এবং বিএনপির মধ্যে এই যে বেশ বড় ধরনের একটা সমাবেশ জামাত কিছুদিন আগে ইয়েতে করছে, সরহদ উদ্যানে করছে না, খেয়াল আছে? সেখানে কোনো নারী প্রতিনিধিত্ব ছিল না, না উপস্থিতি, না বক্তা। তো এই দেশে কোনো কোনো ক্ষেত্রে নারীদের ভোটার পুরুষ ভোটারের থেকে বেশি কোনো কোনো জায়গায়। তো সেখানে তারা 50% ভোটার তারা নিজেরাই বাদ দিয়ে দিছে, মানে একটা সভাতে অন্তত। তো সেখানে হাড্ডাহাড্ডি লড়াই, তো সালে পুরুষের সঙ্গে শুধু মহিলাদেরকে ইনক্লুড করা হয়নি। সেটা এরকম জরিপে যে এতজন মহিলা ছিলেন, এতজন পুরুষ ছিলেন। কথা বলছেন? মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে জরিপ ভিত্তিক বিভিন্ন ভাবে জরিপগুলো করা হচ্ছে, এগুলো আসলে কতটুকু অথেন্টিক, এই বিষয়টি নিয়ে আমি আসলে জানতে চাচ্ছিলাম। আমি আরেকটু বলি যে এই যে নির্বাচন কেন্দ্রিক, যখন আমার দেশে না শুধু ভারত বা অন্যান্য দেশেও প্রথমে জরিপের একটা ঘটনা থাকে, তারপরে বুথ ফেরত একটা জরিপ হয়, মানে ভোট দিয়ে যারা বেরোচ্ছে তখন একটা আবার তারা একটা ধারণা বা জরিপ করে। সেই সব ক্ষেত্রেও দেখা যায় তাদের একটা মন্তব্য থাকে। কোনো কোনো ক্ষেত্রে এই জরিপের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক থাকে না, মানে ফলাফলের কথা বলছে। তারপরেও এটা একটা ঘটনা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এনজিওদের এই ক্ষেত্রে ভূমিকা থাকে বেশি জরিপ। তো এনজিও মানেই হচ্ছে
কিছু তারা অনুদান, কিছু বিদেশি সমর্থন, এইসবকে মানে তাদের একটা নীতির অংশ হিসাবে এগুলো বাধ্য তারা করতে। তো সেই জন্যই জানতে চাইলাম যে এটা কোন এনজিও গোষ্ঠী কিনা। না, আমি এটা জেনেই আপনাকে জানাচ্ছি, কিন্তু ওই আমি আসলে যে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে এই যে আমরা জরিপ করে, শেষ কথাটা বলি, হ্যাঁ, এই জরিপটা আমরা মাথায় রাখি, কিন্তু এই নিয়ে বেশি আলোচনার প্রয়োজন, কারণ আমরা সাংগঠনিকভাবে ওই যেমন বললেন না যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্রে মনে হলো একমাত্র আন্দোলনকারী শক্তি হচ্ছে জামাত এবং শিবির, কিন্তু তাদের কতজন মারা গেছে তারা কিন্তু এ পর্যন্ত প্রকাশ করেনি। বিএনপির কতজন শহীদ হয়েছে, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, বিএনপি, এটা কিন্তু বিএনপি আনুষ্ঠানিকভাবে ঠিকানা সহ প্রকাশ করছে গণঅভ্যুত্থানে। তো প্রশ্ন দেখা যাবে যেখানে তারা শহীদ হয়েছে কতজন এটাই জানে না, কিন্তু আপনি আবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্রে আন্দোলনে তাদের তীব্রতা, তাদের ভূমিকা, মনে হলো বিএনপি এই সময়টা ঘুমাইছে শুধু, আর না হলে পরে দেশ ছেড়ে চলে গেছিল। সেই জন্য জামাত জিতবে আনুপাতিক হারে। এটাই কিন্তু প্রথম গণঅভ্যুত্থান না, 90-এর একটা গণঅভ্যুত্থান হয়েছিল। এই গণঅভ্যুত্থানের পরে কম বেশি তখন আওয়ামী লীগ খুব ভালো করবে বলে একটা ধারণা ছিল, মানে বিএনপি কোনো আন্দোলনই ছিল না, এই ধরনের একটা বক্তব্য ছিল। এখন যেমন আসছে যে জামাত এই ভূমিকায় ছিল, তখন আওয়ামী লীগ ছিল। তো এখন আর তখনকার পার্থক্য, 91-এ বিএনপি নির্বাচনে জয়লাভ করছিল এবং সরকারও গঠন করছিল। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে জরিপের থেকে ফলাফল, ওই যে শুরুতে বললেন না 30 দিন বাকি আছে, কোনোভাবে 30 দিন পার করলে বোঝা যাবে যে কার ভাগ্যে কি আছে, কে কতটা সমর্থন পাইছে, কে কতটা জলে আছে। আচ্ছা, আমি আসলে ওই যে 4টি প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছিল, আমি একটু নামটা উল্লেখ করি। সেটা হলো প্রজেকশন বিডি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি IILD, জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারেটিভ। এই 4টি প্রতিষ্ঠান মিলে এই যৌথভাবে এই জরিপটি আয়োজন করে এবং এটি আজ জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরা হয়। এবং আমি যেটা আমি এর ফলাফলটা বলি যে আপনি জরিপ নিয়ে কথা বললেন, বাংলাদেশের পরিস্থিতি এরকম, আপনি জরিপ নিয়ে কথা বললেন কিন্তু আপনি এই তথ্যটা দিতে পারলেন, আপনাকে আবার পাশ থেকে একজন তথ্য দিতে হলো। না, আমি আসলে কালেক্ট করতে পারছিলাম না, এটা উনি বুঝতে পেরেছেন, বুঝতে পেরে আমাকে দিয়েছেন। না, কারণ আমি এখন ওনাকেও জিজ্ঞেস করব। আসলে ধন্যবাদ অ্যাডভোকেট শাকিল আহমেদ, আপনাকে ধন্যবাদ। এবং আপনার কাছে ওই একটা প্রশ্ন, এই যে জরিপ নির্ভর নির্বাচনের যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এবং বলা হচ্ছে যে তরুণ প্রজন্মকে যে সমর্থন, এটিকে এনসিপিকে যুক্ত করে জামাত এখন একটা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করার চেষ্টা করছে, বা তারা আশা করছে যে তারা একটা বিশাল জনসমর্থনের মধ্যে আছে। এনসিপিকে যুক্ত করার ফলে কি জামাতের শক্তি আসলে বেড়েছে কিনা আপনার কাছে একটু জানতে চাই, অ্যাডভোকেট শাকিল আহমেদ। জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এনসিপি এবং জামাত কিন্তু ইলেকশন একসাথে করলেও কারোর ভোট কিন্তু কারোর সঙ্গে যুক্ত হচ্ছে না। ধরুন এবার কিন্তু প্রত্যেকটা দল তার নিজ নিজ যেই প্রতীকে কিন্তু ইলেকশন করছে, অর্থাৎ যখন ভোট আমার বাড়বে তাহলে এনসিপির ভোটগুলো এনসিপির কাছে যখন যাবে তাহলে এনসিপির যারা প্রার্থী আছে তারা সেখানে জয় লাভ করবে। তবে ওভারঅল যখন জোট করা হয়, জোটের মূল মন্ত্র বা মূল ইচ্ছা, তার সুযোগটা থাকে কি যে আমি সবাইকে নিয়ে একসাথে আমি ইলেকশন করে সরকার গঠন করতে চাই। যেমনটি 91-এ করেছিল বিএনপি, যে আসন পেয়েছিল, জামাতও কিছু আসন পেয়েছিল, তখন জামাত এবং বিএনপি মিলে আবার কিন্তু সেখানে সরকার গঠন করেছিল। ঠিক তেমনই আমরা মনে করি যে 11 দলের যে জোটটা করা হয়েছে, সেই জোটের প্রত্যেকের যে ভোট ব্যাংক আছে এবং যে ভোট ব্যাংক তৈরি হবে সামনে, সেই ভোট ব্যাংকগুলো একসাথে করে আমরা ইলেকশনে একটা ভালো করার সুযোগ হবে এবং সেই সুযোগটাকে জনগণের কাছে আমরা যদি আমাদের ন্যারেটিভটা বলতে পারি, দাঁড় করাতে পারি, তাহলে আজকে যে জরিপটা দেখা গেছে তার চেয়ে আরো বেশি আমরা পাবো বলে আমরা আশা করছি। এর চেয়ে বেশি আপনারা আশা করছি। এখন আপনি বলেন যে এনসিপি যে ইয়াংদের ভোট কথা বলছেন, বাংলাদেশে দেখেন এনসিপি তৈরি হয়েছে 24শে গণঅভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে। এই অগ্নিগর্ভটা মূলত যারা করেছে বা এই যে অভ্যুত্থানে সবচেয়ে ছিল ইয়াংরা বেশি ছিল। আমার সাথে দুদু ভাই একমত হবেন যে এই আমাদের প্রায় 2 মাসের যে আন্দোলন ছিল একটানা, আমি সবসময় বলতাম যে আন্দোলনটা সফল হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল ইয়াং জেনারেশন, অর্থাৎ যাদের বয়স 15 থেকে 30-35-এর মধ্যে।
সকাল থেকে রাত অবধি আমরা আন্দোলন করেছি। পরের দিন সকাল থেকে আবার শুরু হয়েছে, বৃষ্টি হয়েছে, আমাদের শরীরে বৃষ্টি লেগেছে, এখানে শুকিয়েছে, আমরা ঘেমেছি, এখানে শুকিয়েছে। এটা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনের কথা বলছেন আপনি শাকিল আহমেদ, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে যে আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হচ্ছে, জুলাই অভ্যুত্থান হচ্ছে, যেটি এনসিপির কিন্তু সম্পত্তি না, এটা আসলে একেবারে পুরো বাংলাদেশের প্রত্যেকের। হ্যাঁ, আমরা সেটা দেখেছি। এখন এনসিপি কে কেন মানুষ ব্যক্তিগতভাবে ব্যবহার করার চেষ্টা করছে কিনা? এটা ভুল কথা, অবশ্যই না। এনসিপি, এই আন্দোলনটা এনসিপির না, সবার। তবে এই আন্দোলনে যারা মূল লিড দিয়েছেন তারা বেশিরভাগই এনসিপির। অর্থাৎ আজকে বাংলাদেশে গত 16-17 বছরে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি অনেক চেষ্টা করেছে, জামাত অনেক চেষ্টা করেছে, কিন্তু বিএনপি জামাতকে কিন্তু আওয়ামী লীগ দাঁড়াতেই দেয়নি মাঠে। দেখেন, যদি সেটা সুযোগ হতো তাহলে ভাই একমত হবেন, 28 অক্টোবর 2023 সালেই তো হাসিনা পতন হওয়ার কথা ছিল, কিন্তু বিএনপির নেতৃত্বের দুর্বলতার কারণে কিন্তু ওই দিন হয়নি। লাখ লাখ মানুষ, আমি নিজে সহ পল্টন ময়দানে দাঁড়িয়েছিলাম, কিন্তু বিএনপি নেতৃবৃন্দ ককটেলের আঘাত পাওয়ার পরে পালিয়ে চলে গেল। তখন আমরা দিশেহারা হয়ে, মানুষজন পাগল প্রায় হয়ে আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে পালিয়ে যাওয়া, মানে এখন থেকে সরে যেতে বাধ্য হলো। আমাদের যে নেতৃবৃন্দ, আজকে নাহিদ ইসলাম, তার শরীরে যে পুরো রক্তমাখা শরীর আপনারা দেখেছেন, পুরো শরীর লাল দেখেছেন, সে কিন্তু থেমে যায়নি, আন্দোলন করেছে। আসিফ মাহমুদ আন্দোলন করেছে। অর্থাৎ এই নেতৃত্বগুলোর সামনে এসে কিন্তু বাংলাদেশকে নতুন পথ দেখিয়েছে, বাংলাদেশকে নতুন দিশা দিয়ে আজকে আমরা এখানে কথা বলার সুযোগ পাচ্ছি। তাহলে যেই নেতৃত্ব নতুন করে এইটা দেখানোর কিংবা এই সাহস করার সুযোগ পেয়েছে বা করেছে, মানুষ তাদেরকে দেখাতে চায় যে তোমরা আগাও, তোমাদের হাতে আমরা দেশের একটা দায়িত্ব দিতে চাই, কিংবা তোমরা ভালো করলে আমরা তোমাদের উপর আস্থা আনতে চাই। আমরা চেষ্টা করছি আমাদের সেই আস্থাটা অর্জন করতে এবং আস্থাটা ধরে রাখার জন্য। এই জন্য ইয়াং জেনারেশন যারা, তারা কিন্তু বিএনপিকে দেখেছে, মানে দেখেছে বলতে ইন্টারনেটে আমরা দেখেছি যে বিএনপি কেমন করেছে, কেমন ছিল, কি অবস্থা, আওয়ামী লীগের অ্যাক্টিভিটি দেখেছি গত 10-15 বছরে। কিন্তু এনসিপি তৈরি হওয়ার পরে এনসিপি আমরা নতুন করে বলতে চাচ্ছি যে রাজনৈতিক বন্দোবস্ত নতুন করতে হবে, দুর্নীতিমুক্ত দেশ গড়তে হবে, চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে হবে, দখলদার মুক্ত দেশ গড়তে হবে, অনেকগুলো নতুন নতুন কথা আমরা বলেছি। সংস্কার নিয়ে আমরা কথা বলছি, আমরা জুলাই আন্দোলনে জুলাই সনদ নিয়ে কথা বলছি, যেখানে কিন্তু আমাদের রাজনৈতিক বড় দলগুলোর কিছু কিছু জায়গাতে অনীহা আমরা দেখেছি। এবং এই জায়গাটাতে ইয়াং জেনারেশনটা কিন্তু সবসময় আমাদের সাথে। শাকিল আহমেদ, আবার থামাই, আপনারা নতুন বন্দোবস্তের কথা বলেছেন, সেই নতুন বন্দোবস্তের কথা যে দলটি বলছে, মধ্যপন্থার দল যে কথা যে দলটি বলছে, সেই দলটি যখন মাওলানা মওদুদির একটা ধর্ম ভিত্তিক রাষ্ট্র কল্পের মধ্যে ঢুকে যায়, তখন সেখানে আদর্শগত বা আদর্শের চিহ্নটা কোথায় থাকে? শাকিল আহমেদ, দেখুন, জামাতের সাথে আমাদের আদর্শগত কোনো জোট হয়নি। আমি আপনাকে আবার বলছি, জামাতের সাথে আমাদের জোট হয়েছে শুধুমাত্র রাজনৈতিক বোঝাপড়া, রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে, এবং ইলেকশন কেন্দ্রিক জোট হয়েছে। সেখানে আমার জামাতের সাথে আমি একসাথে মিলেমিশেও যাইনি। আবার ধরেন, ইতিপূর্বে যখন বিএনপি কিংবা জামাত নির্বাচন করেছে, দেখা গেছে যে জামাতের নেতৃবৃন্দ বিএনপি ধানের শীষে নির্বাচন করেছে, অনেকবার হয়েছে, 18 সালে নির্বাচনই হয়েছে, জামাতে আমির করেছিল ধানের শীষে নির্বাচন, এই যে ঢাকা থেকে। কিন্তু এবার দেখেন, আমরা নির্বাচন করছি আমাদের প্রতীকে, শাপলা গলি প্রতীকে। অর্থাৎ সেখানে মওদুদির জামাত কিংবা জামাতের আদর্শের মধ্যে এনসিপি কোনোভাবে ঢুকছে না কিংবা যুক্ত হচ্ছে না। আমরা আমাদের আদর্শ, আমরা আমাদের ভাবনা, আমরা আমাদের ইশতেহার নিয়ে রাজপথে নামবো, এবং খুব অল্প কয়েকদিনের মধ্যে আপনারা আমাদের ইশতেহার দেখতে পাবেন, এবং সেই ইশতেহারে আমরা আমাদের নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি, এটা আমরা আরো বেশি ক্লিয়ারলি মানুষকে বলতে পারবো। আরো নিশ্চয় জানবো কতগুলি সিট শেষ পর্যন্ত সমঝোতা হয়েছে? আমরা 30টা সিট সমঝোতা হয়েছে। 30টা কি পাবেন বলে আশা করছি? আমরা আশা করছি 30টাই আমরা 30টা পাবেন। আচ্ছা, যাই হোক, এটা নিয়েও বিতর্ক আছে যে যেহেতু জুলাই সনদে স্বাক্ষরের বিষয়টিতে জামাত আপনাদেরকে মানে একটু মানে দোনমনার মধ্যে ফেলে দিয়ে নিজেরা স্বাক্ষর করেছে, আপনারা স্বাক্ষর করেননি শেষ পর্যন্ত, সেখানেও 30টা সিট আসলে কতটা পাবেন আপনারা, সেটি নিয়েও একটু প্রশ্ন আছে। শামসুজ্জামান দুদু, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? নির্বাচনের পরিবেশ খুব ভালো, এটা বলা যাবে না। আইন শৃঙ্খলা মানে প্রশ্ন নিয়ে প্রায় প্রতিটা রাজনৈতিক দল না হলেও অধিকাংশ রাজনৈতিক দল সরকারকে দোষারোপ করেছে, এবং ভালো করার জন্যে, উদ্যোগ নেওয়ার জন্যে তারা এটা আহ্বান জানিয়েছে। প্রায় দেখা যায় টার্গেট করে বেশ কিছু রাজনৈতিক নেতৃবৃন্দকে ইতিমধ্যে হত্যা করা হয়েছে, কখনো কখনো আক্রমণও করা হয়েছে, তাদের বাসাতে বা ব্যবসায়ী প্রতিষ্ঠানে তছনছ করা হয়েছে। কিন্তু সরকারের যে ধরনের ভূমিকা থাকার দরকার ছিল তাৎক্ষণিক, সেটি আমরা মানে লক্ষ্য করিনি। সেই জন্যে অনেকেই
আইন শৃঙ্খলা প্রশ্ন নিয়ে সন্তুষ্ট না। আর এটা তো সত্য, এই আন্দোলনের যেটা গণঅভ্যুত্থানের 36-এর গণঅভ্যুত্থান একটি, আর 5036-এর একটা বিষয়। তো 36 দিনের জিনিসটা যত এস্টাবলিশড হয়েছে, 5000-এর ব্যাপারটা অত এস্টাবলিশ না। যেমন বাপ মা আর বিয়ে না হলে তো সন্তান হবে না, আর হলেও সেটা বৈধ না। যেমন আন্দোলন হয়েছে তরুণদের নেতৃত্বে, কিন্তু আন্দোলন শুরু হয়েছে আরো 16 বছর আগে। তো যে আন্দোলন করছে তার বয়স তখন 10-12 বছর ছিল। আমি বুঝাতে পারলাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো যারা আন্দোলন করেছে তারা পালিয়ে গেছে, তারা পারে নাই। তো এই জিনিসগুলো হচ্ছে রাজনীতি বিবর্জিত একটি আবেগ, বাস্তবতার সঙ্গে এগুলো যায় না। যেমন আমি যে বয়সে এসে, আমি একটা ছাত্র সময় রাজনীতি করছি, আমাদের সরাসরি তত্ত্বাবধানে তখন 90-এর গণঅভ্যুত্থান হয়েছে। তো এটা নিয়ে আমরা একটা অংশ দাবি করতে, জাতীয় রাজনীতিতে যারা ছিলেন তখন ভূমিকা রেখেছে, বেগম খালেদা জিয়া বা অন্যরা, তাদের প্রত্যক্ষ সহযোগিতা, সমর্থন, যোগান এগুলো দিয়ে 90-এর গণঅভ্যুত্থান হয়েছে। এখন যে গণঅভ্যুত্থানটা যে তরুণদের, তার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাদের নাম, কিন্তু তারপরে যে ইতিহাসটা তৈরি হবে সেটা কিন্তু এখনো হয় নাই। যেমন আগামী দিন নির্বাচন হবে 30 দিন পর, সেই নির্বাচনে আমরা অনেকে অনেক কিছু মনে করতে পারি নিজের নিজের অবস্থান থেকে, কিন্তু এই নির্বাচন সুষ্ঠুভাবে, স্বাভাবিকভাবে, স্বচ্ছতার সঙ্গে যখন শেষ হবে, ফলাফল ঘোষিত হবে, তখন বোঝা যাবে কে কোন দল জনসমর্থনে কতটা আছে বা পাইছে। তার আগ পর্যন্ত এটা আশাবাদ, এটা পলিটিক্যাল মানে বক্তব্য বলা যায়, নিজেকে একটু উপরে তুলে ধরা, মানুষের কাছে নিজেকে গ্রহণযোগ্য করা, এটা যে কোনো দলই তো সে চাবে, এইভাবে ভূমিকায় থাকবে। তবে তার আগ পর্যন্ত, যেমন আমি বলি, জামাত এই দেশের সব থেকে পুরাতন রাজনৈতিক দল, বিএনপি তো স্বাধীনতা পরবর্তী দল, ওইটা পাকিস্তানের আগে, ওইটি পাকিস্তানের আগে জামাত ইসলাম। পাকিস্তান আন্দোলন তারা সমর্থন করেনি, জামাত ইসলাম, ঠিক আছে। 71-এর মুক্তিযুদ্ধে যখন একটা রিক্সাওয়ালা, কুলি, মজুর, কামার কুমার জানে যে পাকিস্তান থাকবে না, কিন্তু তখন এই যারা পাকিস্তান সমর্থন দেয়নি, ঠিক তারা তেমনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সমর্থন। একটা বিরতি নেই শামসুজ্জামান দুদু, আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল, স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে একটা বিরতি নিয়ে ফিরছি, এখনই সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল, স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। জাতীয় নির্বাচন আর মাত্র 30 দিন, এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। শামসুজ্জামান দুদু এবং অ্যাডভোকেট শাকিল আহমদ আমার সাথে আছেন। আমি এই অংশে অ্যাডভোকেট শাকিল আহমদ আপনার কাছে চলে যেতে চাই। আমরা নির্বাচনের পরিবেশ, সামগ্রিক পরিবেশ নিয়ে কথা বলছিলেন শামসুজ্জামান দুদু, এর মধ্যে তার মন্তব্য দিয়েছেন। আমি আরো একটু মানে আমি আবার আসবো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বলে দিই, তাহলে সহজ হবে। প্লিজ বলেন। সেটা হচ্ছে যে কোনো জিনিস হঠাৎ করে কষায়ের মতো খট করে মেরে কেটে বাদ দিয়ে ওটাকে যদি বলে যে আমি শেষ করে দিছি, আমি আবার পরে আসবো, দুদু ভাই আরো তো যুক্ত করবেন। না, যুক্ত করার ব্যাপার না, বিষয়টা আছে টকশো তো করতে করতে আমরা শেষের কাতারে চলে যাব। একটা মানুষকে কথাটা সম্পূর্ণ করার আগে, যেমন আপনি জামাতকে পছন্দ করতে পারেন, জামাতের বিরুদ্ধে অকাট্য চুক্তি আপনি হয়তো মনে করতে পারেন এটা আপনার রাজনৈতিক বিশ্বাসের প্রতি আঘাত মনে হতে পারে, তো স্বাভাবিক সেটা আমি শুনবো না, কায়দা কৌশল করে ওটা বাদ দিব, তো ওই জন্য আটকাই দিব। আপনার কি মনে হচ্ছে আমি জামাতকে পছন্দ করে আমি আপনাকে আটকাই দিতে চাচ্ছি? মেবি আপনি আটকাবেন যখন, বলতে দিবেন না যখন। আমি ভাবলাম যে আপনি স্টার্টটা করবেন আমাকে দিয়ে করবেন, খালি প্যান্টটা পরার পরে আপনি উপরে কাপড় চোপড় পরতে দিলেন না, তারপরে আমাদের উলঙ্গ করে দাঁড় করে দিলেন। প্রশ্নটা করি, সময় চলে যাচ্ছে দুদু ভাই, প্রশ্নটা করি। আমি আসলে ভেবেছিলাম যে এই প্রশ্নটা এইভাবে না, ভাবার তো কোনো ব্যাপার না,
প্রশাসনের উপরে একেবারে মানে প্রশাসনের ভূমিকা নিয়ে এনসিপির পক্ষ থেকে একেবারে অভিযোগ উঠেছে যে প্রশাসন একদিকে ঝুঁকে কাজ করছে, একটা দলকে কেবলা মনে করে কাজ করছে, যেটা নির্বাচনের জন্য অশনি সংকেত। আমি ভেবেছিলাম এই প্রশ্নটা ওনাকে আগে বলতে দিলে আপনি উত্তরটা আরো সহজে বলতে পারবেন। আপনি যদি উত্তরটা প্রথমে দিতে চান প্লিজ। এখানে আপনার এই এনসিপি একদিকে ঝুঁকে পড়ে, এই প্রসঙ্গ তো আপনার মুখ থেকে আমি শোনার আগে আমার আগে জামাত নিয়ে ক্লিয়ার হওয়া তো আরো পরিষ্কার দরকার ছিল। প্লিজ বলেন। জামাতেরও তো সেই অভিযোগ আছে শামসুজ্জামান দুদু, সেটা যদি আগে প্রশ্ন করতেন আমার সঙ্গে নির্বাচন আমার সঙ্গে যে কথাটা আপনার বলছি সেটা আপনি অন্য অনেক প্রসঙ্গ নিয়ে আসছেন, কিন্তু আমি যে প্রসঙ্গটা আপনাকে ক্লিয়ার করতে পারি সেটা তো আপনি বলতেই দিচ্ছেন না। প্লিজ বলেন। যদি আপনি মনে করেন যে এখানে জামাত সম্বন্ধে কিছু বলা যাবে না, আমি আপনাদের মনে করেন আরো 20 মিনিট থাকলে আপনার শোটা শেষ হয়ে যাবে, চুপ করে বসে থাকবো, কিন্তু আমি একটা কথা বলবো না। দুদু ভাই বলেন, আপনি এটা আমি উঠে গেলে খারাপ দেখাবে এই জন্য বলবো না। না জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে এটা একটা অ্যারেঞ্জ ইলেকশন হতে যাচ্ছে, তাহলে যদি অ্যারেঞ্জ পাতানো ইলেকশন হয় তাহলে সেটা মেনে নেওয়া হবে না। এটা প্রসঙ্গ এটা না। হ্যাঁ, আমি অর্ধেক বলার আগেই আপনি এটা বিরতিতে চলে গেছেন। মিনিমাম ভদ্রতা থাকলে পরে আমাকে 1 মিনিট বলায় তারপর আপনি যেতেন। প্লিজ বলেন, আপনি শেষ করেন। আমি আর এই প্রসঙ্গে তো শেষই করব না, কারণ আমি বুঝেই ফেলেছি যে আপনি কি চাচ্ছেন, সেই জন্য আমি 20 মিনিট বসে থাকার নীতি নিয়ে এখন আপনি টকশো দুদু ভাই প্লিজ শুরু করেন প্লিজ। আপনি জানেন, আপনিও জানেন খুব ভালো মতো, আপনার সাথে আমি বহু বছর ধরে টকশো করছি, কিন্তু এইরকম দৃষ্টিভঙ্গি না আপনি টকশো করবেন, এই টকশোতে আপনি আসতামই না জানলে। না ছি এই কথা বলবেন না, এটা খুবই আবার কোনো কারণে আমি সব টেলিভিশনে আমার জন্য কষ্টের জায়গা যে আপনি এই কথা বলছেন। আপনার সাথে আমি টকশো করেছি, এর আগেও টকশো করেছি, আপনি জানেন খুব ভালো মতো আমি কোন ধরনের প্রশ্ন করতে পারি আপনাকে। আপনি সেখানে আমাকে প্রশ্ন করার ব্যাপার না তো, মিনিমাম নৈতিকতা থাকতে হবে। না প্লিজ বলেন মিনিমাম আমি আপনার এত কথা বলার পরে আপনাকে যদি এই বোঝাতে হয়, একটা দুটো শব্দ যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমার আমি একটু মিডিয়েটরের ভূমিকা পালন করি। আপনি যেখানে শেষ করেছিলেন লাস্ট কথা, ওখানে একটু প্লিজ আপনি বলেন, তারপরে মানে আমরা নতুন কোনো প্রশ্নে আবার যাই। এইটা এই বলাতে আমি আরো বলবো না, কারণ সে হলো এখানে উপস্থাপকের ভূমিকা আছে। না অবশ্যই উপস্থাপকের ভূমিকা না, আমি সঞ্চালকের ভূমিকাতে আছি। আপনার সঙ্গে মিলে এক হয়ে আমাকে আবার প্লিজ আপনি যদি এরকম করেন, আপনি যদি রাগ করেন, আপনি যদি অভিমান করেন আমার উপরে, আমি খুবই কষ্ট পাবো এবং আমি খুবই লজ্জিত এই জন্য। আমি একটা বিরতি নিয়ে আসি, আমি ততক্ষণে আমি আশা করবো যে আবার সবকিছু সুন্দর করে শুরু করতে পারবো। দর্শক একটা বিরতি নিয়ে ফিরে আসি। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন। আরেকবার দেখছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। জাতীয় নির্বাচন আর মাত্র 30 দিন বাকি আছে এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে যুক্ত আছেন অ্যাডভোকেট শাকিল আহমদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপি। আমি আলোচনায় ফিরতে চাই। আলোচনার একটি প্রশ্ন আমার প্রায়শই জানতে ইচ্ছা করে, কেন আপনাদের মনে হচ্ছে, প্রায় আমি শুনছি এনসিপির নেতাদের মুখ থেকে যে প্রশাসনের ভূমিকা নিয়ে তারা এক ধরনের প্রশ্ন তুলছে। প্রশাসন কোনো একটি দলকে কেবলা মেনে এগিয়ে যাচ্ছে বা তাদের নির্বাচনকে সহজ করার চেষ্টা করছে কিংবা তাদেরকেই জেতানোর চেষ্টা করছে, এই ধরনের পক্ষে কাজ করছে, ঝুঁকে পড়ে কাজ করছে, অনেক রকমের মন্তব্য কিন্তু করা যায় এবং হচ্ছেও। কেন মনে হচ্ছে শাকিল আহমদ যে প্রশাসন আপনাদের পক্ষে নাই, অন্য কোনো একটি দলের পক্ষে আছে? দেখুন, এখানে প্রথম কথাটা হচ্ছে যে প্রশাসনের যদি আমি বলি যে কেবলা হয়ে গেছে, এটা স্পষ্টত বিএনপি কেবলা হয়ে গেছে। কিভাবে হয়েছে দেখুন, 25 ডিসেম্বর যেদিন তারেক রহমান বাংলাদেশে আসলো সেদিন থেকে আজ অবধি তাকে যেই পরিমাণ প্রোটোকল দেওয়া হচ্ছে, এটি কোন আইনে তাকে প্রোটোকল দেওয়া হয় এটা আমি জানতে চাই। যে তাকে যে প্রোটোকলটা দিচ্ছে, এই প্রোটোকলটা এটা কোন আইনে দেওয়া হচ্ছে? বাংলাদেশের একজন ব্যক্তি কিংবা কোনো একটা দলের প্রধান তাকে এইভাবে প্রোটোকল দেওয়ার কোনো আইনগত দিক বা ভিত্তি এইভাবে নেই। নিরাপত্তা ইস্যুতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তা ইস্যু যদি হয় তাহলে এই প্রোটোকল আপনি দিতে পারেন না, তাহলে হোয়াই নট আমাকে দিচ্ছেন না কেন, আরেকজনকে দিচ্ছেন না কেন? আমরা চাইলে আপনি আমাকে এই প্রোটোকল দিবেন না। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিদেশের কোনো যদি রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আসে তাদের জন্য স্পেশালি প্রোটোকল দেওয়া হয়, এটা আমাদের আইনে আছে। আপনি খেয়াল করে দেখেন, এখন বর্তমানে রাষ্ট্রপতি কিংবা প্রধান উপদেষ্টা যেই প্রোটোকল পায় তার চেয়েও বেশি প্রোটোকল পাচ্ছেন তারেক রহমান। তাহলে উনি রাষ্ট্রপতির চেয়ে কি বড়? উনি কি প্রধানমন্ত্রীর চেয়ে বড়?
না, তাহলে উনি এই প্রোটোকল যদি পাচ্ছেন, এটাও একটা নমুনা যে একটা দলের প্রতি স্পেশালি তাকে প্রিভিলেজ দেওয়া হচ্ছে, এটাও এক ধরনের ঝুঁকে পড়া। দ্বিতীয়টি হচ্ছে, আমরা দেখলাম মাঝখানে যে এনএসআই এর প্রধান, অর্থাৎ যিনি বাংলাদেশের রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধান, এনএসআই এর প্রধান, সে গেছে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে দেখা করতে তারেক রহমানের সাথে। হোয়াই এবং হাউ এবং কেন? আপনারা নিশ্চয়ই জানেন যে বেগম জিয়া মৃত্যুর পরে সেখানে একটি শোক বই খোলা হয়েছে এবং সেই শোক বইতে সকলেই সই করতে যাচ্ছে, এবং সেই সময় যখন জনাব তারেক রহমান অফিসে উপস্থিত থাকছেন তখন হয়তোবা তার সাথে সাক্ষাৎ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলোকে এত জটিল করে ফেলার কি কোনো যুক্তি আছে? বেগম জিয়াকে নিয়ে, উনি সম্মানিত মানুষ, উনি সবার নেত্রী, উনি বাংলাদেশের একজন মানে উনাকে নিয়ে কারো কিন্তু কোনো বক্তব্য নেই, আমারও নেই। এখন প্রশ্ন হচ্ছে যে বেগম জিয়ার শোক বই কিন্তু শুধুমাত্র বিএনপির ওখানে না, সব জায়গায় খোলা আছে। কিন্তু তাই বলে আপনি একটা সরকারি দপ্তরের প্রধান, আপনি গণসংস্থার প্রধান, আপনি সেই দলের কার্যালয়ে গিয়ে মিটিং করে আসবেন, কথা বলবেন, এটা শোভনীয় নয়, এটা সুন্দর না। দ্বিতীয়টি আপনি দেখবেন যে সরকারি কর্মচারীরা তাদের পে স্কেলের বিষয়ে এবং তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে যাচ্ছেন তারেক রহমানের কাছে, এটা কিন্তু মোটেও যৌক্তিক না এবং সুন্দর না। তাহলে এই যে বিভিন্ন সরকারি কর্মচারীরা তাদের কাছে যাচ্ছে, কথা বলছেন, মনে হচ্ছে এমন যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা উনি বাংলাদেশের এখন অলরেডি ক্ষমতা পেয়ে গেছেন, তার কাছে যাচ্ছি আমি আমার সমস্যাগুলো বলতে। এটিতেই আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের দেশের প্রশাসন একপেশে হয়ে গেছে। দ্বিতীয়টি হচ্ছে, যখনই একটু আগে দুদু ভাই বলছিলেন যে খুব সুন্দর করে যে আমরা মনে করছি যে প্রশাসন এখন পর্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারছে না ইলেকশন নিয়ে, সবকিছু নিয়ে, এই একই কনসার্ন আমারও। প্রশাসন একইভাবে কোথায় কোথায় কিভাবে যারা ডেভিল আছে কিংবা যারা নির্বাচনটাকে অস্থিতিশীল করতে চায় এরকম মানুষকে কিন্তু গ্রেফতারের বিষয়ে প্রশাসন কার্যকর ভূমিকা পালন করতে পারছে না কিংবা শুরু করেনি। বর্তমান রাষ্ট্রীয় সেনাবাহিনী কিন্তু ডিপ্লয় আছে, কিন্তু সেনাবাহিনী কিন্তু ঠিকমতো কাজ করছে না। আপনি দেখেন, আমি আমার এলাকায় নিয়ে যদি বলি, আমার মেহেরপুরে আমার বাড়ি, মেহেরপুরে আমি দেখি সেনাবাহিনী প্রতিদিন রাস্তায় গাড়ি ধরে, অর্থাৎ মোটরসাইকেল দাঁড়িয়ে দাঁড়িয়ে চেক করে তোমার লাইসেন্স আছে কি আছে না। অথচ সেই এলাকাতে এত বেশি অস্ত্র, এত বেশি মাদক অ্যাভেলেবল, সেনাবাহিনী এটা নিয়ে কাজ করছে না, কিন্তু সেনাবাহিনী এটা নিয়ে কোনো অভিযান আমি তেমন চোখে পড়ছে না। তাহলে এটি কিন্তু আমাদের একটা কনসার্নের বিষয়। তৃতীয়টি হচ্ছে যে আমাদের রাষ্ট্রে বর্তমানের আপনি আজকে দেখবেন যে কয়েক জায়গায় আমরা দেখলাম যে গণভোটের ক্যাম্পেইনে ওইখানকার ডিসি সাহেব যেই ব্যানার দিয়েছে, সেখানে ধানের শীষে ভোট দিন, ওইটাও উনি ওখানে ছাপিয়ে দিয়েছেন। অর্থাৎ এটিও কিন্তু কোনো ডিসি সাহেবদের কিংবা কোনো রাষ্ট্রীয় পদমর্যাদায় যে সকল কর্মচারীরা আছেন, কর্মকর্তা আছেন, তারাও একপেশে হয়েছে বলে আমাদের চোখে পড়েছে। এবং এগুলো এই অভিযোগগুলো কি নির্বাচন কমিশনকে অবহিত করেছেন? আমরা করেছি। আপনি দেখেছেন যে আমরা কয়েকদিন আগে আমাদের মুখপাত্র আসিফ মাহমুদ সহ আমি নিজেও সেখানে গিয়েছিলাম, আমরা মত বিনিময় করেছি। সেখানে আমরা ইসিকে জানিয়েছি যে আমরা এই কনসার্ন প্রকাশ করছি। ইসি বলেছেন যে ওনারা এই বিষয়গুলোকে দেখবেন, কিন্তু দেখবেন বলছেন মুখের ভাষায়, কিন্তু কার্যকরী কোনো ভূমিকা কিন্তু আমরা দেখছি না, যেটাতে মানুষ আশ্বস্ত হবে, আমরা আশ্বস্ত হব। আমরা বারবার বলছি যে আপনারা শুধু কথায় ফুলঝুরি নয়, বরং কাজ করেন, কিছু কাজ দেখান। কারণ মানুষ এবার যে ভোটটা হচ্ছে, মানুষ কিন্তু অনেক বড় আশা নিয়ে আছে, আমি ভোট দিতে যাব কিংবা আমি ভোট দিতে চাই, উৎসব মুখর পরিবেশটা ফিরিয়ে আনতে চাই আমরা সবাই মিলে। কিন্তু গভর্নমেন্ট যদি এটা করতে না পারে কিংবা গভর্নমেন্ট যদি তার ইচ্ছার অভাবে এইটার থেকে ফেল হয় কিংবা ফেল করে, বাংলাদেশের ইতিহাসে ভোটের প্রতি মানুষের আস্থা কিংবা ভালোবাসা থাকবে না। এটা দায় কিন্তু গভর্নমেন্টকে নিতে হবে, মানে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছেন অবশ্যই নিতে হবে, অবশ্যই। এবং দেখেন আজকে যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন গঠন নিয়ে আমরা অনেক কথা বলেছি, আমরা এনসিপি অনেকবার কথা বলেছি, গঠন নিয়ে কথা বলেছি, নির্বাচন কমিশনের কমিশনারদেরকে নিয়ে কথা বলেছি, এবং নির্বাচন কমিশনারের মধ্যে বেশ কয়েকজন ডিরেক্টলি একটা দলের প্রতি লয়ালিটি দেখিয়েছে বলে আমরা অনেকবার অভিযোগ করেছি। এটা নিয়ে আমি এখানে কথা বলতে চাই না। অর্থাৎ সামগ্রিক বিষয় যদি বলি, যে বর্তমানে আমরা মনে করছি এবং আমরা দেখছি বাস্তবতার ভিত্তিতে যে প্রশাসন একভাবে ধরেই নিয়েছে যে একটি নির্দিষ্ট দল ক্ষমতায় চলে গিয়েছে কিংবা যাচ্ছে, সো আমি এখন থেকে তাকে একটু করে তার দিকে সেজদা দিই কিংবা তার দিকেই আমি একটু করে বেশি করে টেক কেয়ার করি। আমি যদি একটু স্পেশাল, সময় তো অনেক কম, আমি যদি একটু ধরি যে এই যে জোটটা যদি বিএনপির সাথে জামাতের সাথে এনসিপি জোটটা না হয়ে যদি বিএনপির সাথে এনসিপির জোটটা হতো, এই কথাগুলোকে এভাবে বলতেন? অবশ্যই আমরা বলবো, আমরা বলতে চাই এবং বলতাম। কারণ হচ্ছে আমি মনে করি যে আমরা যারা আজকে ইয়াং বডি, আমরা যারা ইয়াং ব্লাড দিয়ে চলছি, আমরা যদি খারাপ কিছুকে খারাপ বলতে না পারি, তাহলে এই দেশের রাজনীতি চেঞ্জ হবে না, আমাকে বলতে হবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট শাকিল আহমদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের মতো RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে। আপনাদের ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। শুভরাত্রি।